আমরা যা যা পড়ছি আর কি এবং পড়বো তার উপর বেস করে প্ল্যানটা করতে হবে। ঠিক আছে, এটা আপনারা করেন, আপনাদের সময় থাকবে মিনিমাম তো 2 সপ্তাহ সময় পাবেন। মানে এই মাসের শেষের দিকে দিতে হবে ধরেন। ফর এক্সাম্পল আমি ডেটটা দিয়ে দিই, ধরেন এই মাসের 30 তারিখে জমা দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মার্কস থাকবে 10 মার্কস। বুঝতে পেরেছেন? জি স্যার। আপনাদের ওই পেজ কতটুকুর মধ্যে করতে হবে মনে আছে? 5 পেজ বলছিলাম নাকি 10 পেজের কথা বলছিলাম? স্যার গত ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই, জানি না স্যার। আচ্ছা, অন্য কেউ যারা ছিলেন? কত পেজ এটা তো আপনি উল্লেখ করেন নাই। না, গত পেজে না, এটা আমি মাঝখানে বলছিলাম যে আপনারা এত পেজের মধ্যে করবেন, 5 বা 10 পেজের মধ্যে এরকম বলছিলাম। খেয়াল নেই। আচ্ছা যাই হোক, এটা পেজ সর্বোচ্চ 10 পেজের মধ্যে রাখবেন। আর আপনি হ্যান্ড রাইটিংও করতে পারেন অথবা আপনি টাইপও করতে পারেন, যেটা আপনার সুইটেবল সেটাই করবেন। আর হচ্ছে কাজ শুরু করে দেন। আমাদের আরো কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, তো এর মধ্যে ফাইন্যান্স চ্যাপ্টারটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আর প্ল্যান নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। কারণ অলরেডি আমরা মার্কেটিং, তারপর ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার কি বলে থাকে বিজনেস ফরমেশন, তারপর হচ্ছে আপনার বিজনেস ইন্ট্রোডাকশন টু বিজনেস, এগুলো মোটামুটি হয়ে গেছে। আর বাকিটা আপনারা নিজেরাই কিছুই করবেন, আইডিয়া জেনারেশন করে বা কিভাবে ফরমেশন এগুলো অনলাইনে পেতে পারেন, এগুলো দেখে তারপর একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দাঁড় করিয়ে কাজটা করে হবে। ঠিক আছে, এটা 30 তারিখের মধ্যে সাবমিট করতে হবে এই মাসে। আর এর আগে যদি করেন করবেন, সমস্যা নেই। আর আমি এইটাই করবো, এটা হচ্ছে আপনাদের ওই ক্লাসরুম আছে না একটা, আপনারা বা জানেন, ক্লাসরুমে আমি আপলোড করে দিচ্ছি। হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম আছে, সেখানে ইন্ট্রোডাকশন টু বিজনেস এর একটা ইয়ে আছে। সেখানে কতজন আছে একটু দেখে নিই। 43 স্টুডেন্টস have been included in this class. তো এখানেই আপনারাই করবেন। আমি অ্যাসাইনমেন্ট নামে একটা পেজ খুলতেছি। অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে বিজনেস প্ল্যান। এই অ্যাসাইনমেন্টের আলোকেই মানে এখানে আপনারা সাবমিট করে দিবেন। মার্কস হচ্ছে 10। 30 অক্টোবর, টাইম হচ্ছে সকাল 9টার মধ্যে দিতে হবে আমাদের ক্লাসের আগে। মেসেজ পেয়ে যাবেন এই কি বলে এটা, আমি অলরেডি দিয়ে দিচ্ছি, এটা আপলোড করে ফেলছি। ঠিক আছে, এখান থেকে এখানে আপনারা এর আগেও জমা দিতে পারবেন, মানে ওই ডেটের আগেও জমা দিতে পারবেন, প্রবলেম নেই। এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারবেন আমাদের ক্লাসে, কিভাবে কি করবেন, কি কি ইনক্লুড করতে চাচ্ছেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। ঠিক আছে, যদি এখনো কোনো প্রশ্ন থাকে যে কি করবেন সেটা আমাকে বলতে পারেন, যে আমাদের মানে প্ল্যান সম্পর্কে বা বিজনেস আইডিয়া সম্পর্কে কি কোন স্টেপ গুলো ফলো করবেন, কিভাবে এগোবেন, সেটা নিয়ে যদি কোশ্চেন থাকে আমাকে জানাতে হবে। হ্যালো স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমার একটু প্রশ্ন ছিল, আমাদের অ্যাসাইনমেন্টের টপিক কি হচ্ছে? অ্যাসাইনমেন্ট টপিক হচ্ছে বিজনেস প্ল্যান। মানে এটা আপনার বিজনেস, আপনার আইডিয়া, আপনি যেটা করতে চাচ্ছেন বা করতে আপনি ইন ফিউচারে সুযোগ পেলে করবেন সেই জিনিসটা শেয়ার করা। বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যান এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু আপনার ই না, এটা কিন্তু আপনার হচ্ছে গ্রুপ ওয়াইজ না।
আচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে এক্ষেত্রে আপনাদের হচ্ছে এক্ষেত্রে জি স্যার, এক্ষেত্রে গ্রুপটা আমাকে কি কি কাজে সাহায্য করছে? আমরা যে গ্রুপটা এখানে করব। এখানে গ্রুপে হচ্ছে আপনারা নিজেরা একটা ডিসকাশন করতে পারেন ৫ জনের মধ্যে যে আমরা এই মানে আপনি আপনার টপিকটা বললেন, ও আর ওর টপিকটা বললো, বা কোন বিজনেসটা করতে চাচ্ছে, ঠিক আছে? যে বিজনেস প্ল্যান অন, তারপর আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন সেটা, জি ঠিক স্যার, আছে? এরকম হবে। আমরা সবাই লাগবে না, পার্সোনালি জমা দিব, জমা দেবেন ভিন্ন 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 ভাবে। পার্সোনালি। জি, আচ্ছা স্যার। এটা আপনি ইন্ডিভিজুয়ালি জমা দেবেন, আপনাদের আইডিয়া আপনাদের মতোই থাকতে পারে সেটা, ঠিক আছে? এভাবে জমা দিলে হবে। আর একটা প্রেজেন্টেশন হবে, সেটা আপনারা গ্রুপ ওয়াইজ করবেন, আপনাদের যে গ্রুপ অলরেডি এস্টাবলিশড, ঠিক আছে? প্রেজেন্টেশনটা হচ্ছে আমি যে টপিক গুলো পড়াচ্ছি আহ, এর উপরেই হবে। এটা খুব টাফ হবে না, এটা আপনারা নিজেরাই এখান থেকে আমি যেগুলো পড়াচ্ছি সেটার উপরে, অথবা আপনারা নিজেরাও কিছু, মানে ধরেন আমি মানে টপিক অ্যাসাইন করে দিব, যে ধরেন সাপোজ ইম্পর্টেন্স অফ মার্কেটিং, বা মার্কেটিং এন্ড ইটস প্রসপেক্ট ইন ইকোনমি, এরকম একটা টপিক দিয়ে দিলাম। আর মার্কেটিং নিয়ে আমি অনেক কিছু পড়েছি আপনাদের, সেটা দিয়ে আপনারা ওইখান থেকে কিছু হেল্প নিয়ে নিজেরা কিছু আহ, ই করে নিজেরা কিছু ইনফরমেশন গ্যাদার করে করতে পারবেন। তারপর হচ্ছে আবার একটা টপিক অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দিতে পারি, ম্যানেজমেন্ট এন্ড ইটস ইনভাইটেবল রোল ইন দ্য অর্গানাইজেশন, যেটার ইম্পর্টেন্ট রোলটা কি অর্গানাইজেশনে, এটা নিয়ে আমি টপিক দিতে পারি। এটা আপনি আপনি প্রেজেন্টেশন করবেন, আর এই জন্য আপনি আমার স্লাইড গুলো হেল্প নিতে পারেন। তবুও দেওয়া যাবে না, আপনার মতো করে ইনফরমেশন নিয়ে গুছিয়ে দিতে পারেন। তবে আরেকটা টপিক হতে পারে, সেটা হচ্ছে আপনার কি বলে, ওই আমাদের এখানে তো হলো যেমন ডিফারেন্ট ফরমেশনের বিজনেস, এটা নিয়েও একটা টপিক হতে পারে। আমি টপিক গুলো বলবো প্রেজেন্টেশনের জন্য, প্রেজেন্টেশনে কিছু মার্কস থাকবে, প্রেজেন্টেশনে ধরেন 5 মার্কস থাকতে পারে, ডিপেন্ড করবে আপনাদের 30 মার্কস তো এসে আপনার কি বলে ওই ইন কোর্স, তো 30 মার্কস কিভাবে আমি ডিস্ট্রিবিউট করবো আমার ওই ফিচারটা দেখে আমার ডিসাইড করতে হবে। কিন্তু এটাও মার্কস থাকবে, অ্যাসাইনমেন্টে মার্কস থাকবে, অ্যাটেন্ডেন্সে মার্কস থাকবে, আর ক্লাস টেস্ট কিছু না হতে পারে, সেখানেও মার্কস থাকবে। আর আর যদি ক্লাস টেস্ট না হয়, তাহলে আমি যে সারপ্রাইজ টেস্ট গুলো নিচ্ছি এগুলোকে অ্যাকুমুলেট করে বেস্ট গুলোকে মার্কসে ইনক্লুড করে ফেলি, ঠিক আছে? আপনাদের গ্রুপটা মেইনলি লাগবে হচ্ছে আপনাদের ডিসকাশনের জন্য, আবার পড়াশোনার ব্যাপারে হতে পারে, অথবা আপনার কোনো অ্যাসাইনমেন্ট, গ্রুপ অ্যাসাইনমেন্ট হলেও হতে পারে, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট হলেও লাগবে, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টও দরকার আছে, ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? জি বলেন। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, স্যার পরে প্রেজেন্টেশন, যদি কিছু, জি জি প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের ব্যাপারে বলতে চাচ্ছি স্যার। স্যার আপনি নিজে একটা টপিক বেছে নেবেন যেটা আপনি অলরেডি পড়িয়েছেন, সেই টপিক অনুযায়ী আমরা ইন্ডিভিজুয়ালি প্রেজেন্টেশন দিব, ব্যাপারটা কি এরকম? না না না, যেমন ধরেন সে ফর এক্সাম্পল আমি যদি আপনাদের একটাই করি, আচ্ছা আমার কিছু স্টুডেন্ট প্রেজেন্টেশন আছে, আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়, একটু ওয়েট করেন, ঠিক আছে? প্রিন্সিপাল অফ বিজনেস ফাইন্যান্স,
আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন একটা স্লাইড শেয়ার করা ট্রাই করা হচ্ছে। জি না স্যার, স্যার, দেখা যাচ্ছে। ফক্সিট কি রিডার না, এটা না, এটা না, পিডিএফটা দেখা যাচ্ছে। না পিডিএফ না, এটা দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ স্যার। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজনেস ফাইন্যান্স। লিওন আসছে? লিওন তাড়াতাড়ি এসে পড়ছে না? এখন পারচেজ করে আসলাম স্যার, দোকান থেকে কিনে তাড়াতাড়ি নাস্তা আসলাম করছেন? বাসায়। না স্যার, নাস্তা হয় নাই স্যার। আই, ভাগ্যেস নাস্তাটা সামনে ছিল না, তাহলে আরো লেট করতে। না আচ্ছা, স্যার, আমি দেখেন ওই যে সবসময় স্যার পাংচুয়াল থাকার চেষ্টা করি। সেটা হচ্ছে ওরা যেটা করছে, ওরা একদম নভিস স্টুডেন্ট, ওরা হচ্ছে আমাদের মানে একদম ডিপার্টমেন্টে ইয়াং, ওরা জাস্ট এই বছর জয়েন করছে। তো ওরা কিছু কিছু কাজ করছে যেটা হচ্ছে যে ইয়াংরাও করতে পারে না। আমি এইটাই অবাক হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানে বিজনেস ফাইন্যান্স প্রেজেন্টেশন কোর্স করে, এটা ওয়েলকাম টু প্রেজেন্টেশন। এইভাবে শুরু হয় না নরমালি, এটা করলেও খারাপ হয়নি, এখান থেকে শুরু হয়। ওয়েলকাম টু প্রেজেন্টেশন অন ক্যাপিটাল বাজেটিং ওরা করছে, প্রেজেন্টেড বাই টিম গ্রুপ অফ এফোর্ট। এখানে ভুল করছে, অফটা ও বড় হাতে দিয়েছে। এখানে আরো কাজ করা উচিত ছিল। টপিক নেম লিখছে, গ্রুপ মেম্বারদের লিস্টটা নাই, গ্রুপ মেম্বারদের লিস্ট লাগে গ্রুপ লিডার সহ। ডেফিনিশন অফ ক্যাপিটাল বাজেটিং এটা নিয়ে আলোচনা করছে। এটা ফাইন্যান্সের একটা বড় ইম্পর্টেন্ট আর কি টপিক। ফিচার অফ ক্যাপিটাল বাজেটিং, তারপর হচ্ছে প্রসেস, এটা মনে এখন আসতেছে না। তারপর রিলিভেন্ট কিছু কনসেপ্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। ওদের মধ্যে আবার কিছু কিছু একটু ভুল করছে কি দেখেন, এটা উপরে উঠে ফেলছে, এটা একটু আর একটু মডারেটলি নিচে মাঝখানে থাকলে ভালো হয়। এফেক্টিং এখানে আবার একটু দেখেন, ওদের ছোট দেখা যে কাজটা করছে, এইটা আর একটু এখানে সরিয়ে আনতে পারতো, তাহলে এই কালারটা এখানে একটা মানে কন্ট্রাস্ট হতো না। ঠিক আছে, ওরা আবার কি করছে, এগুলোকে এক্সপ্লেন করছে যে অ্যাভেলেবিলিটি অফ ফান্ড কি। আপনারা চাইলে আরো শর্ট করে এক্সপ্লেন করতে পারেন, অথবা এই কারণে এক্সপ্লেনেশনটা লিখতে পারেন, যেটা আপনাদের জন্য সুবিধা। অ্যাভারেজ রেট অফ রিটার্ন একটা কি পয়েন্ট, এটা কিভাবে করছে, এটা অ্যাকসেপ্ট ও রিজেক্ট ক্রাইটেরিয়া। এই জিনিসটা ওদের একটু ভুল হচ্ছে কি দেখেন, ওরা মানে প্লেসমেন্টটা ঠিক মতো করতে পারছে না। ঠিক আছে, প্লেসমেন্ট ইম্পর্টেন্ট, এখানে প্লেসমেন্ট ওদের হচ্ছে না। তবে এটা আমি কিছু বলবো স্যার। আপনার যেই রিডার দিয়ে দেখছেন, মানে গুগল জি মানে প্রেজেন্টেশন যে রিডার দিয়ে দেখছেন, সেখানে এটা এরকমই দেখায়। এটা সেম জিনিস যদি ডাউনলোড করে লাইক আমাদের প্রেজেন্টেশন তখন চেঞ্জ হয়ে মাইক্রোসফট, যাবে। হ্যাঁ, তখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে হতে পারে এটা। হ্যাঁ যাই হোক, ওরা আমি যখন দেখছিলাম ভালোই হ্যাঁ লাগছিল, এখন আমি পার্সোনালি দেখতে গিয়ে দেখি যে একটু ছড়ানো ছিটানো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন ওদের এই যে এত বড় 33 পেজেস যে প্রেজেন্টেশন, ওদের গ্রুপে ছিল মনে হয় 6 জন। তো প্রত্যেকে হয়তো 3টা 4টা করে স্লাইড নিয়ে বলে দিচ্ছে, এই আর কি। ঠিক আছে, এটা হচ্ছে মানে এটাই ইসে। তারপর হচ্ছে আবার এনি কোয়েরি, ইজ দেয়ার এনি কোয়েরি, তারপর হচ্ছে আপনার থ্যাংক ইউ। তো ধরেন ওদের স্লাইড হচ্ছে, যদি আমি এই দুইটা বাদ স্লাইড যদি কেউ বেশি নিতে পারে, 3টা স্লাইড রাখা হচ্ছে, তারপর এক্সপ্লেন করলেন। ঠিক আছে, সেটা এখানেই এক্সপ্লেন করলেন অনলাইনে এভাবে স্লাইড শেয়ার করে। এই জন্য আর কি আমি টপিকগুলো চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যে বলে দিতে, যেগুলো
আমরা পড়ছি তার উপরেই হবে। স্যার যেমন স্যার হলো ক্যাপিটাল ইংরেজিতে বাজেটিং চ্যাপ্টার 3 ওকে জি লেমন। ইংরেজিতে কি স্যার মানে স্যার ইংরেজিতে প্রেজেন্টেশন দেওয়া লাগবে স্যার? জি জি অবশ্যই। আপনি কি চাচ্ছেন আর কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন? আমি এমনি বলছি এরকম আওয়াজ করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে জি যাবে। স্যার। ঠিক আছে, সমস্যা নেই। এরকম মানে ধরেন ওই টর্চার সেলে যেমন পুলিশ পিটেলে আওয়াজ হয় না, এরকম আমাদের সময় তো অনেক সময় দেখা গেল যে পেটে বোমা দিলেও কথা তো আস্তে হয়ে যাবে। এটা নিয়ে ভয়ের কিছু না। স্যার কি স্যার এটা একদম মুখস্থ করে বলবো ভাষার মতো, মানে নিজে যা বুঝি তাই? না, মুখস্থ করে বলবেন ধরনের 3 ধরনের মানুষ। একজন আছে মুখস্থ করে এবং সেটা হুবহু জি বলে, স্যার। আরেকজন আছে মুখস্থ করে কিন্তু তার মতো করে বলে, আরেকজন আছে যে আপনার মানে মুখস্থ করবে না, আইডিয়াটা রাখবে এবং আইডিয়া নিয়ে আসে। আচ্ছা যে ঠিক আছে স্যার। মুখস্থ করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই, কিন্তু পড়তে হবে যাতে আপনি আটকে না যান। হ্যাঁ যেমন ধরুন আপনার কনসেপ্ট নিয়ে আপনাকে বললাম স্যার। একটা জিনিসকে আপনি যখন মেমোরাইজ করে ফেলছেন, এখন মেমোরাইজ করতে গেলে কি হবে, মেমোরাইজ করার পর আপনি আইডিয়াও নিয়ে রাখছেন যে আমি একটা জিনিস এক্সপ্লেন এইভাবে করবো, জানি আমি, তারপর আমার মতো করে করব। যদি আপনার মতো করে করতে গিয়ে যদি আটকা পড়ে যায়, তখন আপনি যেটা জানেন সেটা ডেলিভারি করে দিলেন। আর একটা কাজ করতে পারেন, কিছু জিনিস আছে মুখস্থ করতে পারেন, কিছু জিনিস নিজের মতো এক্সপ্লেন করতে পারেন। যত বেশি নিজের মতো এক্সপ্লেন করবেন তত বেশি আপনার এফিসিয়েন্সি বাড়বে। মুখস্থ করলে যে আপনার এফিসিয়েন্সি বাড়বে না তা না, কিন্তু নিজের মতো বলা এফিসিয়েন্সি বাড়ে। যে আমি কিছু জানি যে হোয়াট ইজ মার্কেটিং, এটা আমি হয়তো বা বলে দিব হুবহু দেখে মার্কেটিং প্রসেস অফ doing for creating the loyal customer of the in the organization। তারপর নিজের মতো করে আগে কিছু বললেন। এখন মার্কেটিং এ ধরেন কিছু স্টেজে বা প্রসেস, সেটা আপনার মতো করে বললেন যে ধরেন একটা ফিচার দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে, there is shown a feature মানে কি বলে এটাকে, গ্রাফ which represents the different stages of marketing। এগুলো তো আপনি নিজে জি স্যার, বলবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো নিজের মতো করে গুছিয়ে আবার এখন এটা বলতে পারি, ফার্স্ট অফ অল আইড লাইক টু ডিসকাস, এই আমি একটা করে দিব আপনাদেরকে, কিছু ইন্ডিকেশন করে দিব কিভাবে আপনারা শুরু করবেন, কিভাবে শেষ করবেন, ওগুলো নিয়ে টেনশন করা দরকার নেই। কিন্তু যতটুকু প্রয়োজন হবে, কেউ আছে যে না আমি মানে পারতেছি না বা আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি নিজে বলতে গেলে, তাহলে আপনি মুখস্থ করতে পারেন, কিন্তু আমি মুখস্থের পক্ষপাতী না। আমি চাই হচ্ছে আপনারা নিজেদের মতো করে বলেন যতটুকু। আপনারা আটকাবেন স্বাভাবিক। যেমন আপনাদের সিনিয়র এক ব্যাচের সম্ভবত একটা একটা ছেলে নাম হচ্ছে আমিনুল, চিনতে পারেন হয়তো বা, ও তিতুমিরেও পড়ছে। তিতুমির পড়ছে হচ্ছে আপনার ফিজিক্স নিয়ে সম্ভবত। মানে মোস্ট অফ দ্য ছিল সে নিজে এক্সপ্লেন করছে, নিজে বলছে বুঝছি। এটা কিন্তু একটা ভালো একটা সুযোগ, আমিনুল এই কাজটা করছে। বা আরেকজন ছিলেন, আমার নামটা খেয়াল নাই, উনি বলে যে স্যার আমি অর্ধেক বলার পর সে নার্ভাস হয়ে গেছে, তো তারপর তাকে একটু টাইম দেওয়া হলো, আবার সেই রিকভারি করে বলছে। এইভাবে বলতে হবে, এটাই মানে নর্মাল ওয়ে। ভয় পাবেন, আবার নিজেকে রিকভার করবেন, আবার বলার চেষ্টা করবেন। এখানে কেউ আপনাকে স্কল করবে না, আপনাকে কেউ এখানে ছোটভাবে দেখবে না, বিশেষ করে আপনার সুপারভাইজার তো দেখবেই না আপনাকে আন্ডার এস্টিমেট করে। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলেই হবে, তাহলে ভয়ের কিছু নেই। স্যার বুঝতে পেরেছি? জি বলেন। আমরা প্রেজেন্টেশনের সময় যে স্ক্রিনে যে প্রেজেন্টেশনটা শেয়ার করব, এটা কি স্যার আমরা মানে গ্রুপে যারা থাকবো তারা কি সবাই মিলে একটা প্রেজেন্টেশন করলে ওইটাই শেয়ার করবো, নাকি আমরা পার্সোনাল প্রেজেন্টেশন শেয়ার করবো? আর না না না, প্রেজেন্টেশন যারা করবেন 6 জন আছেন, ওনারা একটা শেয়ার করলে হবে। একজন এটাকে একটু মানে আপনাদের অ্যাক্সেস দিয়ে দেবো, আপনারা এটাকে মুভমেন্ট করাবেন, স্ক্রলিং করে করে যার যার টপিক সে থাকবে। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশনে কিন্তু আপনাদের স্লাইডও থাকবে। আপনি যদি কোথাও আটকে পড়ে যান, হেল্প পেতে পারবেন স্লাইড থেকে। কিন্তু সারাটা সময় মাথাটা মানে স্লাইডের দিকে তাকালে হবে না, কিছু কিছু সময় তাকাবেন। মানে আমরা গ্রুপে 6 জন থাকলে 6 বিভিন্ন অংশ এক একজন থাকলে ধরেন স্যার এক এক এইভাবে। একজন টপিক 3টা করে 4টা করে স্লাইড নিলে ধরেন হয়ে যাবে। ও ঠিক আছে। তাতে আপনাদের টিমে ফোর্সটাও বাড়বে, আপনাদের মধ্যে ইউনিটি বাড়বে,
আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। জি স্যার। ওইখানে গ্রুপ লিডার থাকবে, ঠিক আছে? গ্রুপ লিডার মানে যে গ্রুপ লিডার সব করবে তা না, গ্রুপ লিডার ইনস্ট্রাকশন দেবে, আর একটা লিডারে কি কি থাকতে পারে সেটা তো আমরা জানি, এবং এমপ্লয়ীদেরও কিভাবে মানে কাজ করতে হয় সেটাও আমরা জানি, ঠিক না? এইভাবে আমরা আগাবো, ঠিক আছে? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? থাকলে আমাকে বলতে পারেন। আমার আরেকটা গ্রুপ একটা কাজ করছে, দেখি পাওয়া যায় নাকি। ওকে ওকে, এটা সুন্দর হয়েছে মনে হয়, আমি দেখাচ্ছি আবার। হ্যাঁ, আপনি একটু লাইনে দাঁড়ান, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, বন্ড ভ্যালুয়েশন, এখানে আবার ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন লেখে নাই, সাবমিটেড বাই টিম ডেস্টিনি নেম, ওদের নামগুলো লিখছে। এখানে একটু লিখতে পারতো যে ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন, আওয়ার টপিক ইজ অন বন্ড ভ্যালুয়েশন এর উপরে, তারপর ইজ ডেট, ক্যারেক্টারিস্টিক, সাবজেক্ট, তারপর শর্ট টার্ম, লং টার্ম। তারপরে ফাইন্যান্স যখন করবো তখন এগুলো জানবো, লং টার্ম ডেট গুলো কি কি হয়, ডেফিনিশন অফ বন্ড, কিভাবে কি ইস্যু করা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে মেজর টাইপস অফ বন্ড বেসড অন ডিউরেশন, বেসড অন নেচার, তারপর পারপিচুয়াল বন্ড, ওরা একটা গ্রাফ বেশি ইউজ করে ফেলছে, সাম আদার টাইপস অফ বন্ড, ভালোই করছে এখানে। তারপর ক্যালকুলেশন কিছু আছে বন্ডের, কিভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, রিলেশনশিপ বিটুইন ইন্টারেস্ট রেট এন্ড বন্ড ভ্যালুস, চেঞ্জেস ইন বন্ড ভ্যালু ওভার টাইম, ছিল অনেক কিছু। থ্যাংক ইউ। এনি কোয়েরি আর যায় নাই, কিছু কিছু আছে দুষ্ট গ্রুপ আছে, ওরা ভাবে যে কোশ্চেন না করাটাই বেটার, কোশ্চেন করলে যে তার ইয়াটা বাড়ে, তার কমিউনিকেশন স্কিলটা বাড়ে, নেটওয়ার্কিংটা বাড়ে, স্টুডেন্টদেরকে হচ্ছে মানে অডিয়েন্সদেরকে ই করা যায়, কনভিন্সড করা যায়, সেই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে চাই, কিন্তু এটাই তো ইম্পর্টেন্ট, ঠিক না? এই জন্য এই বদমাইশ গুলো মনে হয় এনি কোয়েরিটা দেয় নাই, কিন্তু আমি ধরছিলাম যে কোশ্চেন আমার আছে, অন্য কেউ না থাকলে। যাই হোক, ভালো করছে ওরা, মানে ফার্স্ট ব্যাচ হিসাবে মানে ডিড কোয়াইট গুড ইন দ্য প্রেজেন্টেশন। আমার এটা ভালো লাগছে আর কি, যে ফার্স্ট এটা ওরা করছে। আবার ওয়েলকাম টু আরেকটা স্লাইড দেখেন, এটা এখানে সুন্দর করে লিখছে। আবার এখানে ম্যানেজুয়াল ফাইন্যান্স আইডিয়া, তো কস্ট এইচআর আমার নামে প্রথম পেলাম। তারপর স্যার এটাই ঠিক আছে স্যার। এটা মনে হয় একটু সামাজিক হয়েছে, ঠিক না লিমন? জি স্যার। এই জিনিসটা আবার অসামাজিক করে ফেলছে, এই যে হাসিটা যে এই যে ইমোজি দিছে না, ইমোজিটা কি এখন পয়দা হইলো নাকি বুঝলাম না, আমি আগে খেয়াল করিনি। স্যার এটা স্যার এই ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে স্যার, স্ট্যান্ডার্ড ফরম্যাট হয়েছে স্যার। কস্ট অফ ক্যাপিটাল, কনসেপ্ট অফ, ভালো কিছু দেখেন। এই গ্রাফিক গুলো রিলিভেন্ট হইতে হয়, যে ছবিগুলো যে রিলিভেন্ট যদি না থাকে, রিলিভেন্সি না থাকলে কিন্তু আপনার ছবির মিনিং থাকে না, ঠিক আছে? কিছু জায়গায় ওদের মনে হচ্ছে না রিলিভেন্সি দরকার আছে, কিছু জায়গায় আবার হাস্যকর হয়ে গেল পড়বে। রিটেন আর্নিংস লিখছে, ওদের একটু কালার কম্বিনেশন একটু ঝামেলা আছে দেখেন, বেশিরভাগ এই জিনিসটা আর একটু অন্যভাবে দিতে পারতো, কিন্তু ফার্স্ট ব্যাচ ফার্স্ট সেমিস্টার, সরি 7 ব্যাচ ফার্স্ট সেমিস্টার, এটাই ওরা ফার্স্ট প্রেজেন্টেশন ছিল, তো একটু হবেই এরকম। কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো করছে, নিজে করছে। এক সপ্তাহে একদিন এই শুক্রবার দিন হয়তো বা নেওয়া হবে না আপনাদের পরীক্ষা আছে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, একদিন ক্লাস নেব। নাম আমি আমার হচ্ছে কি মানে আপনাদের যদি ইউনিভার্সিটি খোলা থাকে তাহলে কিন্তু একদিন ক্লাস থাকবে, যেটা শুক্রবার শনিবার দুদিনে একদিনই জাস্ট ক্লাস থাকবে, আর থাকবে না। আমার ওই ক্লাস কিন্তু 16টা, তো 16টা ক্লাস, তো আমার সমস্যা নেই যে আমি 16টা, তো সেখানে হচ্ছে যে আমি একদিন ধরে ক্লাস নিলে 4 মাসের মধ্যে ক্লাস শেষ হয়ে যায়। 8টা করে হলে 4টা করে হলে প্রতি সপ্তাহে 8টা ক্লাস,
তো প্রবলেম হয় না। 6 মাসের কোর্স এটা। তো আমি অলরেডি আমার সিলেবাসের মানে 4টা চ্যাপ্টার আজকে আরেকটু আছে, বাকি এটা করলে শেষ হয়ে যাবে। তো হয় 3 দিন করে সময় নেওয়া হয়, একদিন করে সমস্যা, কিন্তু আমি আপনাদের অ্যাসাইনমেন্ট এগুলোর কারণে ক্লাস 20, 21, 22টাও হয়ে যেতে পারে, খুব প্রবলেম নাই। কিন্তু একটা করে নিলে আপনাদের মানে একটু কমফোর্ট থাকবে, চাপও বেড়ে গেছে। স্যার এই জন্য চিন্তা স্যার একটা করছি যে প্রশ্ন স্যার। কি বল। স্যার আমাদের বিজনেস প্রেজেন্টেশনটা কবে দিতে হবে স্যার, মানে বিজনেস প্ল্যান প্রেজেন্টেশনটা? বিজনেস প্ল্যানের প্রেজেন্টেশন না, বিজনেস প্ল্যান হচ্ছে জাস্ট আপনার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এটা জি হচ্ছে স্যার, আপনার অ্যাসাইনমেন্টটা স্যার কবে দেবো? এটা 30 অক্টোবর দিতে হবে। আমি অ্যাসাইনমেন্ট আপনাদের আপলোড করে দিছি গুগল ক্লাসরুমে, ডেট আপলোড করে দিছি। স্যার হ্যাঁ পাইছি, কিন্তু স্যার কিছুই কেন জানি পাইলাম না স্যার, বুঝলাম না বিষয়টা। কিছুই পান নাই, ওইখানে আপনারা আপলোড করবেন আপনাদের যে বিজনেস প্ল্যানটা করবেন বা যেটা ও জেনারেট হ্যাঁ, করবেন আচ্ছা ইন্ডিভিজুয়ালি, জি স্যার, সেটা বুঝতে এখানে পারছি আপলোড স্যার। করে দেবেন। আচ্ছা স্যার। আর এই বিজনেস প্ল্যান কিভাবে করবেন না করবেন এগুলো আপনাদের আইডিয়া পাওয়ার জন্য আপনারা অনলাইনে সার্চ করতে পারেন। কেউ বেটার কিছু পেতে পারেন, কেউ একটু অ্যাভারেজ পেতে পারেন, চেষ্টা করবেন বেটার স্ট্যান্ডার্ড একটা পেতে, ঠিক আছে? এটা কিন্তু মার্কস অনেক পাওয়া যায়, অ্যাভারেজ 5-6 তো পাবেনি, কিন্তু চেষ্টা করবেন এখানে অ্যাটলিস্ট 8 থেকে 9 পাওয়ার জন্য আউট অফ 10, ঠিক আছে? এই কাজটা করবেন। ওরা এইভাবে করছে, আপনারাও এরকম করে গুছিয়ে করবেন এবং গ্রুপ ওয়াইজ করবেন। তো এখানে দেখা যাবে যে 31টা স্লাইড আছে, ধরেন এখানেও ওই কিছু এক্সট্রা স্লাইড ছাড়া 28-29টা স্লাইড ধরেন। সেমিস্টার শুরুতেই যে গ্রুপ করবে তাকে বলে দেওয়া উচিত যে 5 জনের বেশি করবেন না, সেটা সিরিয়াস। আচ্ছা আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমাদের কিছুটা বাকি আছে এই টপিকটা, অর্ডার থেকে মনে হয়নি যে সেন্ট্রালাইজেশন, এখানে বলছিলাম আপনাদের ডিসেন্ট্রালাইজেশনটা করার জন্য। লিমন ইকুইটি সম্পর্কে বলবে। জি স্যার। স্যার আমি তো স্যার সিকোয়েন্স ব্রেক করার কারণে স্যার। আপনি ব্রেকআপে চলে গেছেন না, সমস্যা নেই, আপনি রিডিং করা শুরু করেন 11 নাম্বারটা, যেটুকু বুঝেন অতটুকু বলবেন। বলেন মহসিনা, অর্ডার কি? স্যার এখানে বোঝা যাচ্ছে যে রাইট পারসন অন দ্য রাইট জব, মানে রিসোর্সকে আমরা যদি সঠিক মানে জবে অ্যাসাইন করতে পারি, that's kind of Okay, that's good. Yeah, we have to place the right person on the right job. That means some people are special. They sometimes perform a special kind of activity. Say, for example, if if an effective rather than general. Or software designing, and so on. Otherwise, your potentiality will be wasted. যে আপনাকে যদি জেনারেল কাজ করায়, আপনার একটা স্পেশাল নলেজ, কিন্তু আপনার প্রত্যেকটা ফার্ম যখন কমপ্লেক্স থাকে, অ্যাক্টিভিটিসে থাকে, যেমন ধরেন ব্যাংকে একটা আইটি ফার্ম আছে, আইটি ডিপার্টমেন্ট আছে ব্যাংকিং এ, তো একটা মানে আইটিটা খুব ইম্পর্টেন্ট।
মানে ব্যাংকের সব অ্যাক্টিভিটিস ঠিকমতো করার জন্য নেটওয়ার্কিং বলেন, তারপর হচ্ছে হার্ডওয়্যার সাপোর্ট ব্যাংকিং বলেন, সফটওয়্যার গুলোও কাজ করে। ব্যাংকিং সফটওয়্যার বলেন, সবকিছুই মেইনটেনেন্স বলেন। তো সেখানে যদি আপনাকে জেনারেল ব্যাংকিং এ দিয়ে রাখে, এটা ওয়ান কাইন্ড অফ ওয়েস্টেজ, কারণ তার এফোর্ট আছে জেনারেল ব্যাংকিং এর জন্য বিবিএ স্টুডেন্টদেরকে এফোর্ড করে। তো এটা হচ্ছে রাইট পারসনকে, ইউ হ্যাভ টু পুট দ্য রাইট পারসন অন দ্য রাইট প্লেস to ensure the effectiveness and efficiency in a particular activities. Otherwise, there may have some different obstacles in some special sort of activities while it will be performed in our organization. এটা মানে খুব ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমার যে রিসোর্স আছে, ঠিক আছে, হিউম্যান রিসোর্স কম্পারিজন করে একটা মানে কানেকশন করে কাকে কোথায় দিতে হবে, কে কোন প্লেসের জন্য অপ্ট, কে কোন প্লেসের জন্য সুইটেবল, কে কোন প্লেসের জন্য মানে তার হচ্ছে বেস্ট প্লেস হিসাবে আমি মনে আমাকে তার স্কিল আছে। যেমন ধরেন আমাদের যদি করি যে আমাদের বাবা মার কথা যদি বলি, আমাদের বাবা মা সবাই যে ধরেন ওয়েল এডুকেটেড বা মাস্টার্স অনার্স পাস করে এরকম বলা যাবে না, কিন্তু কিছু কিছু মাকে দেখবেন যে সে কম বুঝলেও বা কম পড়াশোনা করলেও সে তার ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস, কারণ তার ম্যানেজারের স্কিলটা আছে, কিভাবে ছেলে বা মেয়েকে গাইড করতে হবে, কিভাবে তার সে পড়ছে নাকি গল্প করছে না কমিক্সের বই পড়ছে নাকি অনলাইনে চ্যাটিং করছে সেটা সে খেয়াল রাখে। এবং সে এই জিনিসগুলো তার যে সবসময় তার পড়া সে পড়াবে তা না, কিন্তু সে ম্যানেজ করতে পারে যে না আমার ছেলে বা মেয়ের এই ক্রাইসিসটা আছে, এটা আমার সলভ করতে হবে, তার এই সাবজেক্টে টিচার লাগবে, তার পড়াশোনা করতে হবে, সে যাদের সাথে মিশতেছে তাদেরকে কি করতে হবে, মানে তাদেরকে অ্যাভয়েড করা দরকার হতে পারে প্রয়োজন। তো এই জিনিসগুলো কিন্তু একজন বাবা থেকে দেখা যায়, বাবা ব্যস্ত থাকে জবে বা বিজনেসে, মাই বেশি করে, কিন্তু অনেক সময় দেখা যাবে যে করে সে হয়তো বা এসএসসি পড়ে, এসএসসি বা এইচএসসি পড়ে তার বিয়ে হয়ে গেছে, কিন্তু তার যে স্কিল এটা অনেক সময় দেখা যায় মানে একটা মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে মেয়ের মধ্যে পাওয়াটা মাঝে মাঝে টাফ হয়ে যায়। এই জন্য কি যে আপনি অর্ডারটা হচ্ছে যে আপনাকে রাইট পারসনকে রাইট প্লেসে বসাতে হবে যাতে আপনার কাজগুলো ইফেক্টিভলি হয়, এফিশিয়েন্টলি হয়। এর দায়িত্ব হচ্ছে একজন ম্যানেজারের বা একজন লিডারের। ঠিক আছে, লিমন বলেন ইকুইটি কি? আমি হয়তো বলতে পারবো না স্যার। হ্যালো স্যার, ইকুইটি হচ্ছে স্যার মানে হচ্ছে প্রত্যেকটা কর্মীর প্রতি যে সমতা স্যার। আপনি একজন বস স্যার, তো বস হলে তো স্যার আপনার প্রত্যেকটা কর্মীর প্রতি সমান একটা বিচার থাকতে হবে স্যার। আমি কখন বললাম আমি বস? আমি সাপোজ স্যার আচ্ছা লিডার বললে বস বলে তো একদম আমাকে এরশাদ কাকু বানিয়ে ফেলে। আচ্ছা স্যার, মানে একজন লিডারের প্রত্যেকটা কর্মীর প্রতি স্যার সমান একটা থাকতে হবে স্যার, মানে সমান দায়িত্ব বা কর্তব্য স্যার, প্রত্যেকটা কর্মীকে সমান সুযোগ সুবিধা দেওয়া। না স্যার, সবাই যদি ধরেন বলে যে স্যার আমি হতে চাই, আমি ম্যানেজার হতে চাই, সবাই যদি বলে স্যার আমি ভাইস প্রেসিডেন্ট হতে চাই, সবাই যদি বলে স্যার আমি ডিরেক্টর হতে চাই, আমি সবাইকে ভালোবেসে সব করে দিব, আসো সবাই তোমরা আচ্ছা দেখে ডিরেক্টর। না স্যার, এটা তো করা তাহলে না স্যার, এটা সম্ভব না স্যার। তাহলে মানে স্যার এটা স্যার কাজের মানে কাজের সাপেক্ষে সে কতটা কাজ করতে পারে বা স্কিল পারসন কতটা, সেটার উপর ডিপেন্ড করে স্যার এটা করতে হবে স্যার। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা কর্মীকে স্যার আপনি মানে পদোন্নতি দিলেন আর সেম লেভেলের আরেকটা কর্মীকে স্যার আপনি পদোন্নতি দিলেন না, তাহলে তো স্যার সমতা বিধান হইল না স্যার। এটাই একটা বিষয় স্যার। আর সবার প্রতি স্যার সমান বিচার থাকতে হবে। আর এটাই স্যার। ইকুইটি হচ্ছে যেটা বলে যে আপনার সাবঅর্ডিনেট যারা থাকবে তাদের সাথে জাস্টিস এন্ড কাইন্ডনেস, এটা অনেক সময় হয় না, জাস্টিসটা আমরা করি না, ঠিক আছে, ইনজাস্টিস করি, এটা খুব বাজে একটা কাজ। যে আমি তার করা হয়, তার ইনজাস্টিস অনেকভাবে করতে পারি, তাকে তার মানে তাকে প্রমোশন দিয়ে করতে পারি, তাকে অবিচার করে করতে পারি, তাকে আনএক্সপেক্টেড কোনো মানে কোনো পানিশমেন্ট দিয়ে করতে পারি, যেটা আমাদের জন্য খুবই মানে একটা মানে প্রতিষ্ঠানে এমপ্লয়ির জন্য খুবই লজ্জাদায়ক একটা ব্যাপার হয়ে যায়, এবং সে তার কর্মক্ষমতা বা তার প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলে, যে আগ্রহ হারিয়ে ফেলে, এটা থেকে এটা ভালো বলা যায়, আগ্রহটা হারিয়ে ফেলেছে, সে
কাজ করতে চায় না। জি স্যার। কাইন্ডনেসটা তার হচ্ছে থাকতে হবে, যে কাইন্ডনেস কেন, যদি কোনো এমপ্লয়ি অসুস্থ হয়ে যায়, সে যদি মানে জি স্যার, তাকে অসুস্থ অনুভব করে, অথবা তার যদি বাসায় কোনো প্রবলেম হয়, তাকে সাপোর্ট দেওয়া, মেন্টালি দেওয়া, ফাইন্যান্সিয়ালি দেওয়া, তাকে ইগনোর না করা, তাকে স্কল্ড না করা, কারণ এটা আমরা করতে পারি না, এটা আমরা মানবিক দিক থেকে এটা আমাদের সাথে মানে যায় না অ্যাজ এ হিউম্যান বিং। তাতে কি হবে, আমরা যদি ওকে মেন্টালি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেই, তাহলে সে এমপ্লয়ি অর্গানাইজেশনে আরো বেশি লয়াল হয়ে যাবে এবং তার ডেডিকেশন আরো বেড়ে যাবে, যে আমার প্রতিষ্ঠান আমাকে আমার বিপদের সময় হেল্প করে, আমার বিপদের সময় তারা আমার পাশে দাঁড়ায়। এটা হচ্ছে কাইন্ডনেস। এই কাইন্ডনেসটা ইউজ করতে হবে, জাস্টিস করতে হবে, যে কেউ যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, যে কোনো ধরনের ওরাল বা ভার্বাল যেটাই হবে, বা তার সাথে কোনো মানে অনৈতিক বা মানে অস্বাভাবিক কোনো কাজ হয়, সেজন্য এটা জাস্টিস পায়। সে যে তার সাথে এটা করবে, সে যে কোনো স্টেজে থাকুক, তাকে জাস্টিসটা দিতে হবে, যে তার সাথে এই কাজটা করবে তাকে হচ্ছে গিয়ে কি বলে ওই পার পেয়ে যাবে বড় পোস্টে থাকার কারণে, বা হচ্ছে সে লিডার হিসাবে, এটা যেন না হয়। যে পলিসি, যে রুলস রেগুলেশন, সেটা যেন তার প্রতিই করা হয়, ব্যবহার করা হয়, এবং যে জাস্টিস পেতে চায় তাকে যেন প্রপার জাস্টিসটা দেওয়া হয়, কাউকে যেন ইনজাস্টিস না করা হয়। আবার যেন কোনো রেসিজম না থাকে। রেসিজম হলো একটা ইনজাস্টিস, যে ছেলে মেয়েদের অগ্রাধিকারের মধ্যে ছেলেদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে বা মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। মোস্ট অফ দেম ছেলেদেরকে এটা দেওয়া হয় বেশি। অথবা দেখা যায় যে একজন কলিগ, সে হোয়াট এভার ইট উইল বি, ফিমেল অর ফিমেল, তাকে করা হচ্ছে, সে নতুন দেখে তাকে ইগনোর করা হচ্ছে, বা তাকে কথায় কথায় মানে কাজ না শিখে পিঞ্চ মারা হচ্ছে। এটাও একটা ইনজাস্টিস, যেটা শুধু অবিচার করা হচ্ছে। এটা করা যাবে না। মানে আমাকে যেটা করতে হবে, আমাকে ব্রড মাইন্ডেড হতে হবে, এবং আমাকে দেখতে হবে যে সবাই যেন তার প্রাপ্য মানে ইয়েটা পায়, প্রাপ্য সুযোগ সুবিধাগুলো পায়, যেন তার প্রতি যেন অবিচার না করা হয়, এবং বিপদে বা প্রয়োজনে তার সাথে যেন আমরা মানে সাপোর্টিং একটা অ্যাক্টিভিটিস পালন করতে পারি, যাতে এটা তার জন্য একটা মানে খুব হেল্পফুল হয়। আর এটাকে কাইন্ডনেস বলা যায়। ঠিক আছে। স্টেবিলিটি অফ স্যার, ইনজাস্টিস হইলে স্যার অনেক ক্ষেত্রে স্যার বল স্যার ওই যে স্যার অনেক সময় যদি অবিচার হয় স্যার, ওই জায়গা থেকে স্যার ক্ষোভের উৎপন্ন হয় স্যার। এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুবই খারাপ স্যার। খুবই খারাপ হয়। ক্ষোভ উৎপন্ন হলে প্রবলেম হয়ে যাবে। দেখা যাবে যে আপনার সেল কমে যাচ্ছে, বা আপনার প্রোডাকশন কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, বা আপনার ওয়েস্টেজ হচ্ছে, টার্গেট কাস্টমার ধরতে পারছেন না। এটাও ইস্যু। পার্সোনাল অর্থ কি, যে আমাকে এমন ভাবে করতে হবে যাতে আমার এমপ্লয়িরা জব সিকিউরিটি ফিল করে। যেমন আমি ব্যাংকে থাকা অবস্থায় আমার পেমেন্ট খুব ভালো ছিল, আমি স্যালারি ভালো ছিল, কিন্তু আমি জব সিকিউরিটি ফিল করতাম না। আমি কেন করতাম না সেটা আমি জানি, এটা আপনাদের আমি বলতে চাচ্ছি না আপাতত। যে সেটা দুইটা কারণ ছিল। আমার হয়তো বা সেখানে প্রসপেক্টাস ভালো ছিল, কিন্তু কতদিন, আমার হয়তো বা আগামী 10 বছর প্রসপেক্টাস ভালোই থাকবে। তারপরে যখন আমি আরো বড় পোস্টে চলে যাব, তখন আমি সার্ভিস দিব যতদিন, আমাকে ততদিন সাপোর্ট দিবে। যখনই আমি একটু স্লো হয়ে যাব, তখন আমাকে দেখা যাবে প্রমোশন কমিয়ে দিবে, আমাকে বলবে দায়িত্ব না পারলে ছেড়ে দিতে। এই জিনিসগুলো খুব রিস্কি। ঠিক আছে। ব্যাংক ছাড়ার প্রথম দুইটা কারণ ছিল। প্রথম কারণ ছিল ইন্টারেস্ট, সেকেন্ড কারণ ছিল হচ্ছে আপনার জব সিকিউরিটি কম। কেন জব সিকিউরিটি কম এখানে? কারণ হচ্ছে যে স্যার অসম্মানটা স্যার বেশি স্যার। অসম্মান, ব্যাংকে আপনাকে কেউ অসম্মান করবে না, আপনাকে ভদ্রভাবে আপনাকে ট্রিট করবে। না স্যার, এই যে দেখেন সমস্যা, হ্যাঁ আমি স্যার একটু, যেমন ধরুন আপনার ব্যাংকে সিনিয়র পারসন স্যার ব্যাংকের, কিন্তু আপনাকে কেউ বলা হলো যে আপনি করতে না পারলে ছেড়ে দেন স্যার, এটা কিন্তু আপনার রিস্কের থেকে স্যার মানে হার্ডে লাগবে বেশি, যে আমাকে এইভাবে বলতেছে। ওটা মানে যেটা বলতে যাচ্ছেন আপনি, আমি পুরোটা বুঝি না কথাটা, কিন্তু আপনি কাজ করছেন, আপনি সাপোর্ট দিচ্ছেন। যখন আপনার কাজটা স্লো হয়ে যাবে, ব্যাংক আপনাকে 2-3 বছর অবজার্ভ করবে। যখন আপনি সিনিয়র হবেন, ধরেন আপনি এক্সিকিউটিভ পোস্টে আছেন, এখন না, 10-15 বছর পরে, তখন হয়তো আপনাকে স্যাক করার চেষ্টা করবে। সেটা আপনাকে ভদ্রভাবে বলবে, আপনি আসেন, দেখা করেন, এই সেই বলে চলে আপনাকে স্যাক করে দেবে। কিন্তু মানে এর এক পর্যন্ত আপনাকে হয়তো অতভাবে দেখবেন, আপনাকে নর্মাল ভাবে ট্রিট করবে। কিন্তু আপনার ব্যাংকে যেটা হয় সেটা হচ্ছে যে, ব্যাংকে যদি মনে করেন আপনি নিজে অনেস্ট থাকেন, মরালিটি থাকে, তাহলে ব্যাংকে আপনাকে মানে ওই
কেউ এসে অযাচিত ভাবে কথা বলবে, এটা সম্ভব না। কিন্তু যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে আপনার পারফরমেন্সটা সবসময় কন্টিনিউ রাখতে হয়। কিন্তু দেখা যায় অনেক সময় ব্যাংকিং কাজকর্ম করে পারফরমেন্সটা কন্টিনিউ করা, যে ডিপোজিট আনা, লোন ম্যানেজ করে দেওয়া, এই সেই, এগুলো অনেক সময় ইম্পসিবল হয়েছে। আর হচ্ছে যেটা হয় যে সরকারি ব্যাংকে এগুলো হয় না, বেসরকারি ব্যাংকের মধ্যে দুই একটা ব্যাংকে এগুলো হয় না, পূবালী উত্তরা ব্যাংকে, কিন্তু বাকি ব্যাংকগুলো ওরা পারফরমেন্স ইভালুয়েশন করে তারপর ইনসেন্টিভ দেয়, সুযোগ সুবিধা বাড়ায় দেয়, এই জিনিসগুলো করে। কিন্তু এখন আপনি যে ডেস্কে কাজ করেন সেই ডেস্কে আপনি মাথা উঠাইতে পারেন না, আপনি কিভাবে কাস্টমারকে ডিপোজিটের কথা বলবেন? এটা একটা সমস্যা, কিন্তু এই প্রবলেম গুলো হয়ে যায়। আবার ব্যাংকে কিছু কিছু মানুষের কিন্তু খুব ভালো নেটওয়ার্ক থাকে, যারা কিনা ধরেন ওই মামা খালা চাচা থাকে, যারা কিনা ডিপোজিট আনতে পারে। আবার কারো কারো আছে যে তারা নিজের যোগ্যতা পেয়েছে কিন্তু নেটওয়ার্কটা নাই, দেখা যায় যে তখন তাদের কষ্ট হয়ে যায়। তারা যেমন মানুষের থেকে ডিপোজিট ফান্ড করতে গেলে এটাও বলতে পারে না, আবার তাদের এই মানে টার্গেট ফুলফিল হয় না। এই কিছু কিছু ক্রাইসিস থাকে। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে আমার এমপ্লয়ীদের বলতে হবে যে তোমার জব সিকিউরিটি এখানে আছে, জব সিকিউরিটি তোমাকে ইনশিওর করা হবে। তোমার যে পলিসি আছে, তোমাকে যদি আমি স্যাক করতে চাই তোমাকে আমি আগে নোটিশ দেবো। তুমি যদি আমাকে এখান থেকে চলে যাও, তুমি আমাকে জানাতে হবে, অথবা যদি ইনস্ট্যান্ট জানো তাহলে কিছু কম্পেনসেশন দিতে হবে। এবং এটা বলতে হবে যে তাদের জব সিকিউর, কথায় কথায় এখানে কাউকেই করা হয় না, কল করা হয় না, তার কাউকে অপমান করা হয় না, তাকে কাজ শেখানো হয়। এই জিনিসটা যে আমি দেখা গেল একজনকে কাজ শিখালাম 2-3 বছর, তারপর সে চলে গেল, তাতে কিন্তু আপনি লুজার হলেন। কারণ তার যে কাজ শিখে তাকে একটা পজিশনে নিয়ে আসেন, এখন হয়তো সে আপনাকে বেটার সার্ভিস দিবে, কিন্তু সেটা দিতে পারলো না, আপনার এই 2 বছর টোটালি ওয়েস্টেজ হয়ে গেল। এই কাজ করা যাবে না। কাজ শেখানোর পথে সুযোগ দিতে হবে, ব্যাংক এটা সুযোগ দেয়, তার ইভালুয়েশন করার জন্য 1 বছর 2 বছর 3 বছর সুযোগ দেয়, তারপর হয়তো একটা অ্যাকশনে যায়। ঠিক আছে, এই জন্য স্টেবল ট্রেনিং পার্সন মানে আপনাকে অবশ্যই পলিসি এমন ভাবে করতে হবে, ম্যানেজারের পলিসি, এইচআর পলিসি, যে আপনার এমপ্লয়ীদের জব সিকিউরিটি ইনশিওর করতে হবে। ঠিক আছে, আপনার পলিসি গুলো হবে এমপ্লয়ি ফ্রেন্ডলি হবে। ঠিক আছে, এমপ্লয়িকে যদি সেই করা হয়, যদি তাকে কিছু শেখানো হয়, তাকে কন্টিনিউ ভালো করার জন্য সুযোগ দিতে হবে, তাকে সঙ্গে সঙ্গেই করা যাবে না, যে কাজ পাচ্ছে না শেখানোর পরে ডিসচার্জ করা যাবে না, তাতে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। মানে এতদিন যে এফোর্টটা দিচ্ছেন, যে যেই জায়গায় মানে যদি কেউ মনে হয় যে না মানে সুইটেবল ফর এনি প্লেস দ্যাট ইজ থ্রু দ্য প্রমোশন, তখন কি করা যায় যে আপনি তাকে প্রমোশন দিয়ে দিবেন, তার প্রতি ই করবেন না, এটা হেল্ড আপ করে রাখবেন না। ঠিক আছে, তাতে কি হবে যে আপনার এখানে কাস্টমার গুলো হবে, মানে কাস্টমার এমপ্লয়ি গুলো আরো বেশি ডেডিকেটেড হয়ে যাবে, তারা আরো বেশি এফিসিয়েন্সি দেখাতে পারবে। এটা কিন্তু একটা পজিটিভ। ঠিক আছে, এই কাজটা আমরা করতে পারি, যে এমপ্লয়ীদের প্রতি ই করা, মানে তাদের প্রমোশন হলে প্রমোশনের ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে ট্রেন আপ করা, তাদেরকে এনভায়রনমেন্টে ইনশিওর করা, তাদের জব সিকিউরিটি ইনশিওর করা, এগুলো হচ্ছে স্টেবল ট্রেনিং পারসন। ঠিক আছে, ইনিশিয়েটিভ হচ্ছে one kind of step that are to be performed, that are to be executed, that are to be done in future for achieving the goals and objective of a particular organization. The initiative টা নরমালি কে নেয়? নরমালি নেয় হচ্ছে কি আপনার হায়ার অথরিটি, ডিরেক্টর, চেয়ারম্যান, ম্যানেজার, ওরা নেয়। কিন্তু আমাকে এমন ভাবে কাজ করতে হবে, এমন ভাবে সব রিসোর্স সেট আপ করতে হবে, এমন ভাবে এমপ্লয়ীদেরকে মানে মোটিভেটেড, ওয়েল ট্রেন্ড, তাদের প্রপার প্লেসে দিতে হবে, যাতে তারাও এনকারেজ হয় প্রপার ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। তাদেরকে সবসময় অর্ডার দিয়ে কাজ করাতে হবে তা না, তারা নিজেদের থেকে রিয়েলাইজেশন তারা কাজ করছে, নতুন নতুন ইনিশিয়েটিভ নিচ্ছে, ইনফরমেশন শেয়ার করছে, কোনো ফিউচার অবস্টাকল থাকলে সেটাও বলে দিচ্ছে। এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ ইনিশিয়েটিভ। ইট ফোকাস অন দ্য অ্যাবিলিটি, অ্যাটিটিউড এন্ড রিসোর্সফুলনেস টু act without performing from others. Managers must create an environment which encourages the subordinates to take initiative and responsibility. যে সাবঅর্ডিনেট তারা নিজেরাই কি করবে, রেসপন্সিবিলিটি নিবে এবং তারাই কাজ করবে, তারাই বুস্টার। ঠিক আছে, যেমন আমার কি বলে আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান বলছে যে ক্লাসগুলো রেগুলার নেওয়ার জন্য এবং স্টুডেন্টদের কাউন্সেলিং করার জন্য। এখন ক্লাসগুলো আমি রেগুলার নিচ্ছি, তো ঠিক আছে, আমি স্টুডেন্টকে অনেক সময় দেখা যাচ্ছে যে অফ টপিকে ক্যারিয়ার নিয়ে কিছু বলতেছি, অথবা তাদের পড়াশোনায় কোনো প্রবলেম হলে সেটা নিয়ে শেয়ার করছে, অথবা তাদের কোয়ালিটি কিভাবে ইনক্রিজ করা যায় সেটা নিয়ে কথা বলতেছি। তারপর হচ্ছে ধরেন তাদেরকে কাউন্সেলিং করা হচ্ছে, যদিও আমাদের স্টুডেন্ট টিচার আছে। তার মানে কি আমি নিজে থেকে কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। আমি কখন নিজে থেকে কিছু ইনিশিয়েটিভ নেব, যখন দেখবো যে না আমার ওই
ওই ডিপার্টমেন্টে আমার পরিবেশ আছে, আবার অ্যাকসেপ্টেন্স আছে, আমি কিছু বললে সেটা ইম্পর্টেন্স পাচ্ছি। যদি এরকম হয় যে আমি এটা নিয়ে করতে পারছি না, এটা নিয়ে হচ্ছে আমি মানে ডিপার্টমেন্টে কেউ সিরিয়াস না, কেউ কোনো ইম্পর্টেন্স দিচ্ছে না, কেউ মানে নিজের মতো করে চলতেছে, তারপরে হয়তো আমি কিছু করবো, কারণ এই জায়গায় আমার নিজের একটা আইডেন্টিটি আছে। যদি এটা প্রাইভেট হতো তাহলে হয়তো আমি ওনাদের মতোই হয়ে যেতাম, ওরা যা করছে আমি তাই করি, ঠিক না? তো ইনিশিয়েটিভটা কি, যদি আপনি করতে পারেন, আপনি বেটার এনভায়রনমেন্ট ইনশিওর করতে পারেন জব যে এমপ্লয়ীদের জন্য, তাহলে তাকে যদি জব সিকিউরিটি দিতে পারেন, তাকে যদি প্রপার প্লেসে বসাতে পারেন, তার প্রতি যদি ইকুইটি এনশিওর করতে পারেন, তাহলে সেই ইনিশিয়েটিভ নিবেই এবং দায়িত্ব নিয়ে কাজ করবে। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন ধরেন গার্ডিয়ান যখন কিনা আপনি যখন স্টুডেন্ট পড়াতে যাবেন, গার্ডিয়ান যদি আপনার প্রতি ট্রাস্ট থাকে যে না আমার টিচার ইজ বেস্ট, ঠিক আছে, তখন কিন্তু আপনার প্রতি এটাই থাকে যে না আমাকে গার্ডিয়ান সাপোর্ট দিচ্ছে, আমি আরো চেষ্টা করি। গার্ডিয়ান আমাকে কোনো সময় করছে না, মানে কোনো প্রেশার দিচ্ছে না যে আমার ছেলে কেন খারাপ করছে। গার্ডিয়ান আমাকে সবসময় বলতেছেন না আপনি চেষ্টা করছেন, আপনি করে যান, আমরা আছি আপনার সাথে, ঠিক আছে? আমাদের সময় যেমন বলতো যে টিচাররা যে কি জানি বলতো, একটা কমন ডায়লগ ছিল যে স্যার মাংস আপনার হাড্ডি, কি বলে হাড্ডি না কি জানি বলতো, হাড় আমরা, ঠিক আছে? এখন এরকম না, এখন হচ্ছে যে স্টুডেন্টদেরকে কি করতে হবে, বুঝাতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে এবং টিচারকেও সময় দিতে হবে যে না আপনি করেন। লাস্ট ওয়ান ইজ স্পিরিট টেক কর্পস, এটা হচ্ছে কি সবাই করবে, যে সবাই হচ্ছে কি স্পিরিট নিয়ে কাজ করবে, ঠিক আছে? কোহেনসিভনেস এন্ড টিম স্পিরিট শুড বি এনকারেজড অ্যামং এমপ্লয়িজ, যেটা স্পিড আছে কাজ করার, যে সবাই কাজ করতে চায়, সবাই টার্গেট ফুলফিল করতে চায়, সবাই হচ্ছে গিয়ে একসাথে কাজ করবে, কোঅপারেশন নিয়ে কাজ করবে কমন একটা গোলের জন্য, ঠিক আছে? এই জন্য এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে যে এনভায়রনমেন্টে সকলেই তাদের 100% না দিতে পারলেও তাদের সর্বোচ্চটুকু এফোর্ট দিয়ে, ওয়ার্ক দিয়ে, মেধা দিয়ে, কোয়ালিটি দিয়ে তারা একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবে ফর এ পার্টিকুলার অবজেক্টিভ অর গোল দ্যাট আর to be achieved in future for the benefit of the organization. যখন অর্গানাইজেশন বেনিফিট হবে, এমপ্লয়িরা বেনিফিটেড হবে, এমপ্লয়িরা আরো বেটার অপরচুনিটি পাবে, আরো বেটার এনভায়রনমেন্ট পাবে, আর তাদের স্যালারি মে ইনক্রিজ হতে পারে, তারা কিছু ইনসেন্টিভ পেতে পারে, তারা তাদের অনারি মানে রিমিউনারেশন বেড়ে যেতে পারে, তাদের প্রমোশন হতে পারে। তো যখন তারা দেখবে এই সুযোগগুলো আছে, তখন তারা কম্বাইনলি কি করবে, 100% এফোর্ট দিয়ে কাজ করবে, কোম্পানির জন্য কাজ করবে। যখন তাদেরকে গুরুত্ব দেওয়া হবে যে না আপনারা পার্টিসিপেটরি একটা রোল প্লে করতে পারেন ডিসিশন মেকিং এর সময়, তখন তারা ভাবে কোম্পানি আমার। আর যখন এগুলো যখন তারা ভাববে, তাদের অর্ডার ঠিক মতো থাকবে, ইকুইটি দেওয়া হবে, তাদের জব সিকিউরিটি দেওয়া হবে, তখন তাদের মধ্যে একটা এফোর্ট আসবে যে আমরা একসাথে কাজ করব। তাদের মধ্যে একটা তারা বুস্ট আপ হয়ে যায় যে না আমরা একসাথে কাজ করে কোম্পানির জন্য, কোম্পানি ডেভেলপমেন্টের জন্য আমরা এগিয়ে যাব, আমরা আমাদের সর্বোচ্চটুকু যতটুকু দেওয়া যায় ততটুকু দেব। এটা হচ্ছে স্পিরিট দ্য কর্পস, যে ইউনাইটেডলি উই ডিভাইডেড উই ফল, ঠিক আছে? এই জিনিসটা এটা এনশিওর করে যে এখানে ডিভাইড করা যাবে না, রুলস দেওয়া যাবে না, খালি রিটেন র্যাট্যাপিজম করা যাবে না। র্যাট্যাপিজম খুব বাজে একটা জিনিস, কাজটাকে স্লো করে দেয়। আমার কমিউনিকেশন হতে হবে ওরাল, ইনস্ট্যান্ট, বেস্ট, বেটার কমিউনিকেশন ইনশিওর করে। আর আমার ডিভাইড করা যাবে না কারোর মধ্যে কারো, ঠিক আছে? আমার মধ্যে সবার মধ্যে একটা ইউনিটি ইনশিওর করতে হবে। এই জিনিসটা হচ্ছে স্পিরিট দ্য কর্পস, ঠিক আছে? এই 14টা হচ্ছে প্রিন্সিপাল আমাদের জানতে হবে, আর হচ্ছে কি আপনাদের মতো করে আপনারা পড়তে পারেন, অনেক বড় করে দেওয়া আছে, মেইন যদি 3-4টা পয়েন্ট মার্ক করে যদি 2-3 লেখেন তাহলেই হবে, আর কিছু লাগবে না। এখন সিগনিফিকেন্ট অফ ম্যানেজমেন্ট, এটা আপনারা যদি সবকিছু আমরা পড়ে থাকি তাহলে আমরা এগুলো বুঝবো। অ্যাচিভ গ্রুপস গোল, যে এই যে ম্যানেজমেন্টের মাধ্যমে কি করা যায়, প্রত্যেকটা গ্রুপের যে গোল, ডিপার্টমেন্টের যে গোল, সেগুলো অ্যাচিভ করা যায় কোঅর্ডিনেশন, কোঅপারেশনের মাধ্যমে। এটা ম্যানেজমেন্ট হেল্প করে। অপটিমাম ইউটিলাইজেশন রিসোর্সের অপটিমাম ইউটিলাইজেশন করতেই হবে, যে যেখানে যোগ্য তাকে সেখানে দেওয়া, ট্রেন আপ করা। আপনার রিসোর্স ইজ অলওয়েজ লিমিটেড, এই লিমিটেড রিসোর্স দিয়ে আপনাকে কি করতে হবে, ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিস যেন হয় সেই ব্যবস্থা করতে হবে। তো ম্যানেজমেন্ট হেল্প করে আমাদেরকে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স তাকে করা। মিনিমাইজেশন অফ কস্ট, প্রোডাক্টিভিটি, বেটার প্রোডাক্টিভিটি এনশিওর করে ওয়েস্টেজ কমে যায়। আর যখন ওয়েস্টেজ কমে যাবে, প্রোডাক্টিভিটি বাড়বে, তখন আপনার কস্ট অটোমেটিক কমে যাবে। আর আমি অলরেডি বলেছি একটা কোম্পানি দুইভাবে তার প্রফিট আর্ন করতে পারে, মার্কেট না বাড়িয়ে, দুইভাবে করা যায়। একটা হচ্ছে মার্কেটের শেয়ার বাড়িয়ে,
কিভাবে শেয়ার, যে প্রচুর পরিমাণে সেল করা, আর একটা হচ্ছে আপনার আরেকটা কাজ করতে পারে সেটা হচ্ছে কস্ট কমিং, যে আপনার কাস্টমার বাড়ানোর স্কোপ কম। এক্সিস্টিং শেয়ার দিয়ে আপনি মানে মার্কেটে যে পজিশন সেটা দেয়, তাহলে আপনি কস্টটা মিনিমাইজ করতে পারেন through reducing wastage and increasing productivity and efficiency. The management এটা হেল্প করে। চেঞ্জ এন্ড গ্রোথ, ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ইজ অলওয়েজ চেঞ্জিং, আর এই চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা ম্যানেজমেন্ট হেল্প করে ওই অ্যাডজাস্টমেন্ট এনশিওর করার জন্য। এবং এই অ্যাডজাস্টমেন্টে যদি আপনি কোপ আপ করতে পারেন তাহলে আপনার কোম্পানির গ্রোথ বাড়বে। কোম্পানির গ্রোথটা কি, যেটা ধরেন কোম্পানি আগে সেল করতে ধরেন 1 crore, মানে এখন সেল করে ধরেন 1 crore 10 লাখ, পরবর্তী বছর সেল করলো 1 crore 20 লাখ, দ্যাট মিনস আপনার গ্রোথ বাড়ছে, এটাকেই গ্রোথ বলে। ঠিক আছে। এফিশিয়েন্ট এন্ড স্মুথ রানিং অফ বিজনেস, ম্যানেজমেন্টের মাধ্যমে প্রত্যেকটা জিনিস সুন্দর করে অ্যাসাইন করে দেওয়া হয়, মানে এমপ্লয়ীদের অ্যাক্টিভিটিস গুলোকে অ্যাসাইন করে দেওয়া হয়, রেসপন্সিবিলিটি গুলো অ্যাসাইন করে দেওয়া হয়, বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন রাখা হয়। এই কারণে কি হয়, স্মুথ রানিং বিজনেস, বিজনেসে কোনো সমস্যা হয় না, স্মুথলি রান করা যায়, বিজনেস প্রপারলি রান করা যায়, এখানে কোনো ঝামেলা হয় না। হায়ার প্রফিট, যখন মানে এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট যেটা করে সেটা হচ্ছে যে আপনার যখন সবকিছু স্মুথলি হবে, সবকিছু টার্গেট ওয়াইজ হবে, আপনার যখন প্রোডাক্টিভিটি বাড়বে, এফিসিয়েন্সি বাড়বে, তখন আপনার প্রফিটটাও অটোমেটিক বেড়ে যাবে, কারণ আপনার এদিকে কস্ট কমে যাচ্ছে, এদিকে এফিসিয়েন্সি বাড়ার কারণে আপনার প্রোডাকশন বাড়তেছে, তো সেখানে আপনার প্রফিটটা তো নর্মাল যে পজিশন থাকবে তার থেকে বেটার হবে, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে আপনার যে অবশ্যই ইনোভেশন অ্যাক্টিভিটিস ইম্পর্টেন্ট, যে আপনি যখন পার্টিসিপেটরি অ্যাক্টিভিটিস মানে ই করবেন, অপশন রাখবেন এমপ্লয়ীতে, আপনি যখন ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্ট স্কিল থাকবে, আপনি যদি নিজে ডেডিকেটেড থাকেন প্রতিষ্ঠানের প্রতি, এমপ্লয়ীদের প্রতি, তখন আপনার নতুন নতুন ইনোভেশন আসবে, সেটা হায়ার অথরিটি থেকে আসতে পারে, সেটা মিডল অথরিটি থেকে আসতে পারে, অথবা লোয়ার এমপ্লয়ীদের থেকেও আসতে পারে। আর ইনোভেশনটা তখনই আসবে যখন কিনা সবাই মানে এই করতে পারবে উইদাউট এনি মেন্টাল প্রেশার, আর যখন তারা ফ্রিলি কাজ করবে তখনই তাদের মধ্যে ইনোভেশনটা জেনারেট হবে। সোশ্যাল বেনিফিট অবশ্যই আছে, কারণ একটা ব্যবসা যদি ভালো করে এটা ইকোনমিতে কন্ট্রিবিউট করে, আর ইকোনমিতে কন্ট্রিবিউট হলে সোসাইটিতেও কন্ট্রিবিউশন থাকে, সোসাইটি বিভিন্ন কাজে তারা আসবে, এগিয়ে আসবে, কারণ তার প্রফিট বাড়তেছে। কখন একটা প্রতিষ্ঠান বিভিন্ন বেনিভোলেন্ট কাজে আসে, যখন দেখে যে তার ওয়েল সেট আপ, ওয়েল এস্টাবলিশড, এবং সে সমাজের জন্য কিছু করার মতো তার রিয়েলাইজেশনে আসে যে আমি শুধু প্রফিট করবো না, আমি সমাজের জন্য কাজ করবো। এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট যেমন প্রতিষ্ঠানের সবকিছু ঠিক মতো করার জন্য একটা ব্যবস্থা করে দেয়, আবার এর মধ্যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সোশ্যাল বেনিফিটটাও এনশিওর করে, কারণ এফিশিয়েন্ট ম্যানেজমেন্টের একটা দায়িত্ব থাকে যে আমার কোম্পানি শুধু নিজের চিন্তা করবে না, কোম্পানি তার এমপ্লয়ীদের কথা চিন্তা করবে, কোম্পানি তার ম্যানেজমেন্টের কথা চিন্তা করবে, কোম্পানি সোশ্যাল পিপলদের কথা চিন্তা করবে, কিভাবে তাদেরকে বেনিফিট করা যায়। তারপর হচ্ছে ইউজফুল ফর ডেভেলপিং কান্ট্রিজ, ম্যানেজমেন্ট অবশ্যই ইউজফুল ডেভেলপিং কান্ট্রির জন্য, কারণ আমাদের যে প্রোডাকশন গুলো হচ্ছে, যে অ্যাক্টিভিটিস গুলো, সেটা হচ্ছে আমরা পার্টনারশিপে করতেছি। তো আমরা যদি কোম্পানিতে করতে চাই, আমরা যদি বেস্ট প্রোডাকশনে যদি আমাকে এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট একটা দরকার হয়, টপ ম্যানেজমেন্ট এরকম দরকার হয়, আর ম্যানেজমেন্ট নলেজটা আপনাকে এই জিনিসটা করতে সহায়তা করবে, কারণ আপনি এই এক মালিকানা পার্টনারশিপ করে আপনি বেশি এগোতে পারবেন না। আপনি যদি কম্পিটিটিভ বলে যেতে চান, আপনি কোম্পানি কর্পোরেশন ফরমেশন করতে হবে, সেখানে ম্যানেজারিয়াল স্কিল দরকার আছে, তো ম্যানেজমেন্ট আপনাকে সেই স্কিলটা অ্যাচিভ করার জন্য হেল্প করে, আর এটা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির জন্য খুবই দরকার। সাউন্ড অর্গানাইজেশন স্ট্রাকচার, যে অর্গানাইজেশনে সেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে, ওইটা ছিল বিজনেস, সাউন্ড স্মুথ বিজনেস। এই স্ট্রাকচারের মধ্যে কি, এখানে একটা চেইন অফ কমান্ড থাকবে, একটা সিস্টেমেটিক স্ট্রাকচার থাকবে, একটা মানে কে কার প্রতি মানে অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, সেই জিনিসটা থাকবে, মানে এখানে সবকিছু গুছানো থাকবে। যত বড় হবে তত প্রবলেম হবে না, কারণ একজন কে অ্যাসাইন করছে, কে রেসপন্সিবল, কে পারফর্ম করবে, সবকিছুই দেওয়া থাকে। ঠিক আছে, আলটিমেটলি এটা সিইও বা চেয়ারম্যান এটা জানে, সে ইনফরমেশন পাবে। তো সাউন্ড অপারেশন স্ট্রাকচার থাকলে ইজিলি ইনফরমেশন গুলো করা যায়। আর স্ট্রাকচারটা এরকম হবে, ওয়ান ওয়ে না, টু ওয়ে হতে হবে। ওয়ান ওয়ে হলে কি হবে, ইনফরমেশন আসবে, যাবে না। কিন্তু এটা যদি ডাইভার্সিফাইড ওয়ে হয়, সিমালটেনিয়াস ওয়ে হয়, তখন এটা ইজিলি বিভিন্ন জায়গায় যেতে পারে। কিন্তু আবার সব জায়গায় যদি একসাথে চলে যায়, এটা একটা এনার্কি হতে পারে। যতটুকু যাওয়া দরকার, যে আমার থেকে যে ইনফরমেশন, আমি কি তার কাছে সরাসরি যাবো না এমডির কাছে যাবো, যে কোনো যদি সমস্যা হয় সেই অ্যাবিলিটিটাই করতে হবে, যে না এমডি কাছেও যাওয়া যাবে, কিন্তু এটা ইন কেস অফ ইমার্জেন্সি, আদারওয়াইজ তোমার আপকামিং বসের সাথে তোমার কমিউনিকেশন করতে হবে।
তুমি যদি মনে করো যে আপকামিং বসের সমস্যা আছে, সে বুঝতেছে না বা সে কোনো আনফেয়ার মিন্স করছে বা ফ্রড ফরজারি করছে, তখন আপনি সরাসরি বসের কাছে লিডারের কাছে চলে যেতে পারেন। আদারওয়াইজ তখন ছাড়া আপনার যাওয়া হবে না। আপনি জাস্ট আপনার কাজগুলো ঠিক করার জন্য আপনার আপকামিং বসকে জানাবেন। যদি এমন কোনো মেজর কিছু হয় যেটা আপনার ক্ষতি বা কোম্পানি ক্ষতি হতে পারে, তখন আপনি সরাসরি সিইও বা লিডারের কাছে চলে যেতে পারেন। তো সাউন্ড অর্গানাইজেশন স্ট্রাকচার এই কাজটা করে। যদি এরকম স্ট্রাকচার করলেন, ইনফরমেশন খালি পাস হবে, ফিডব্যাক আসবে না, তাহলে আপনার প্রতিষ্ঠানের ইফেক্টিভিটি প্রোডাক্টিভিটি আসবে না। এটা একটা মেজর লিমিটেশন। ঠিক আছে, এই করে ইম্পর্টেন্স আছে। সামারিটা পড়া দরকার নাই, আমরা যা যা পড়ছি সেই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, মাত্র 9টা কোশ্চেন। ঠিক আছে, ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্টের হচ্ছে ইম্পর্টেন্স, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ফাংশন অফ ম্যানেজমেন্ট, নিচের স্কোপ ম্যানেজমেন্ট, লেভেলস অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা কিভাবে ডিফার অ্যাডমিনিস্ট্রেশন থেকে, বোথ সায়েন্স এন্ড আর্ট। একটা বিরক্তিকর কোশ্চেন। There is no important area of human activity than management, since its task is going of getting things done through people. আপনার ম্যানেজমেন্ট কিন্তু প্রতিষ্ঠা আপনার পার্সোনাল লাইফেও লাগে। প্রপার ম্যানেজমেন্ট অফ টাইম, কিভাবে কি করবেন, কখন পড়াশোনা করবেন, কখন ফ্যামিলিকে সময় দিবেন, কখন এই করবেন, এগুলো কিন্তু করে নিতে হবে। এটাই নিয়ম, এটাই অ্যাক্টিভিটিস, রেসপন্সিবিলিটিস, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। এই জন্য বলে there is no important area of human activity than management, since its task is that of getting things done through people. এটাকে আপনি ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্টও ধরতে পারেন। ঠিক আছে, মানে কোশ্চেনটা একটু প্যাচে আসছে আর কি, একটু ডিফারেন্ট ভাবে দিচ্ছে। ওকে, আমাদের এই চ্যাপ্টারটা তাহলে শেষ। আমরা নেক্সট ক্লাসে ফাইন্যান্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বা অ্যাকাউন্টিং নিয়েও করতে পারি, হোয়াটএভার। আর আপনারা আপনাদের ওই নেক্সট ক্লাসে চেষ্টা করবো আপনাদের প্রেজেন্টেশন টপিকটা দিয়ে দিতে, আগামী রোববারে আর কি। প্রেজেন্টেশনে কে কোন টপিক পাবে, আপনারা যেটা করবেন লেমন আমাকে গ্রুপ লিস্টে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি ওইখানে প্রেজেন্টেশন টপিকটা অ্যাসাইন করে আপনাদের সাথে আলোচনা করব। প্রেজেন্টেশন ধরেন আগামী মাসে। ও আমাদের তো পুজোর বন্ধ আছে, 5 জনের করে গ্রুপ। না না, গ্রুপ আগে জি স্যার, হ্যাঁ পুজো আছে সামনে। আমরা পুজোর পরে সপ্তাহে পরীক্ষা স্যার 5 জন করে করে। না, আপনারা যা আছেন তাই তার 5 জন করে। না না, তা যা যে গ্রুপটা আছে সেই গ্রুপে রাখেন। এখানে মেহেদি নামে একজন আছেন, উনি সম্ভবত আপাতত গ্রুপ ছাড়া ওনাকে একটা গ্রুপে ইন করে ফেলেন। ঠিক আছে, আচ্ছা স্যার, যে ছেলেটা একটু দুষ্ট হইলেও অনেক ভালো। ঠিক আছে, আপনি নিতে পারেন। স্যার এখন যেটা করবেন সেটা হচ্ছে যে করবেন, সেটা ওই নভেম্বরের ফার্স্ট উইকে প্রেজেন্টেশন দিতে হবে, এটা মাথায় রেখে কাজ করবেন। ঠিক আছে, আমি আগামী সপ্তাহে আপনাদের অ্যাসাইন করে দেবো, আপনারা সময় পাবেন প্রেজেন্টেশনে। আপনি যদি আগামী সপ্তাহে যদি আমি ধরি আপনার 18 তারিখ, আপনারা আরো মিনিমাম নভেম্বরে যদি ফার্স্ট উইকে যাই, তাও এখানে 12 দিন, ওইখানে মানে 20 দিনের মতো সময় পাবেন। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আর কোনো কারো কোশ্চেন না থাকলে আমি ক্লোজ করে দিতে যাচ্ছিলাম। আচ্ছা।